ক্লাস অনেকগুলো পিছিয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে। তো ওই জন্যই আমি করালাম, আমার মনে হচ্ছিল যে আজকে ঠিক হবে নেয়া, কিন্তু কালকে আমি নিতাম কিন্তু যেহেতু কালকে আমি নিতে পারলাম না, ওই জন্য আমাকে আজকে নিতে একটু বাধ্যই হলাম আমি। কিছু করার নেই, কি করা যাবে। যাই হোক, আশা করি নেক্সট উইক থেকে আমাদের ক্লাসগুলো ঠিকভাবেই চলবে, কোনো সমস্যা আর আশা করি হবে না। আর সমস্যা হলে তখন সেই সমস্যার সমাধানও করতে হবে। ছুটির দিনে আমারও মনে হয় যে ছুটি নিই। আর বিশেষ করে আমার তো ব্রেন আর কাজই করছে না। কালকে আমি রাত্রিবেলা যেমন শুলাম 4:15, ও তার মধ্যে আমি আবার একটুখানি পাড়ায় গিয়েছিলাম। আমাদের ওই একটু প্রতিবাদ যেটা চলছিল, কালকে তো তোমরা জানো ওটা আমাদের পশ্চিমবঙ্গেতেই হয়েছে, তো আমিও একটু গিয়েছিলাম। মানবিকতা বোধ থেকে বেশিক্ষণ ছিলাম না, 15-20 মিনিট ছিলাম, আবার ফিরে এলাম রাত্রিবেলা। তো তারপরে এসে আবার বসলাম, 4:30 উঠলাম। তো এইভাবে চলছে আর কি। উঠেই জাস্ট ঘুম থেকে উঠে তোমাদের শুরু করে দিচ্ছি। বেশিক্ষণ আমি নেব না। এমনিতেও কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস তো আমাদের 35-40 মিনিটের ম্যাক্সিমাম হয়, তার থেকে বেশি হয়ও না। কারণ কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাসে খুব একটা এক্সপ্লেনেশনের প্রয়োজন হয় না। তো আমাদের কিছু ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স আমরা করে নিই, তারপর আবার আমরা নেক্সট দিন পড়বো। এর পরে তাহলে আমাদের ক্লাস কবে পড়ছে ইদ্রিস? কালকে পড়ছে তাই তো? কালকে আমাদের ক্লাস তো আছে। কালকে আমাদের ক্লাস যেমন আছে 7:30 থেকে হবে, ওটা নিয়ে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, চলো তাহলে শুরু করে দেয়া যাক। আচ্ছা, 11টাতে এটা কি বলেছে? 11টায় পলিটি ক্লাস। ঠিক আছে, ঠিক আছে, তাহলে চলো শুরু করে দেওয়া যাক। দেখো ফার্স্ট কারেন্ট অ্যাফেয়ার্স কি বলেছে। আচ্ছা, প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স যেটা বলছে, আমি ইংরেজি বাংলা দুটোতেই দেখেছি, যেটাতে ইচ্ছে তোমরা পড়ে নেবে। এ 3 ডে মেগা ইভেন্ট অফ ন্যাশনাল হরিকালচার ফেয়ার। হরিকালচার মানে হলো শাকসবজি, ফল, এগুলোকে হরিকালচার বলে। তো একটা ন্যাশনাল হরিকালচার ফেয়ার হয়েছে, অর্গানাইজ করেছে কে? অর্গানাইজ করেছে হলো ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ, আইসিএআর। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ, এবার আইসিএআর এর অনেক ভাগ হয়, তার মধ্যে ওদের আলাদা একটা হরিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট রয়েছে, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হরিকালচারাল রিসার্চ, যেটা কোথায় আছে? যেটা হেসারাঘাটাতে রয়েছে, হেসারাঘাটা ব্যাঙ্গালোরে রয়েছে। সেখানে একটা 3 দিনের মেগা ইভেন্ট আয়োজন করা হয়েছিল। আইসিএআর, ভারতীয় উদ্যান গবেষণা ইনস্টিটিউট বা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হরিকালচার রিসার্চের পক্ষ থেকে। এটা কোথায় আছে? এটা হেসারাঘাটটা ব্যাঙ্গালোরে আছে। ঠিক আছে, এটা যদিও একটু পুরনো কারেন্ট অ্যাফেয়ার্স, এটা মার্চ মাসের কারেন্ট অ্যাফেয়ার্স, বাট পুরনো পুরনো কারেন্ট অ্যাফেয়ার্স যদি আমাদের কিছু বাকি থাকে সেটাও আমরা কভার করে নেব। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবে। বাস, এখান থেকে আর তো তেমন এক্সপ্লেনেশন নেই, কিছু নেই, বা এখান থেকে কোনো স্ট্যাটিক জিকেও আসবে না। যে যে স্ট্যাটিক পার্ট আসবে বা যেখান থেকে আসবে সেটা আমি আজকের ক্লাসে আলোচনা করব। ঠিক আছে, কোনো রাজ্য পেলে সেই রাজ্য থেকে ইম্পর্টেন্ট কোনো ডান্সেস বা ন্যাশনাল পার্ক, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এটা ফার্স্ট গেল কারেন্ট অ্যাফেয়ার্স। আচ্ছা, আমি রেকর্ডিংটা চালিয়ে দিয়েছি কিনা একবার দেখিনি। হ্যাঁ, চালিয়ে দিয়েছি। চলো নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স আমরা চলে যাই। কি বলছে? অন্ধ্রপ্রদেশ কমিউনিটি ম্যানেজড ন্যাচারাল ফার্মিং, এটার ফুল ফর্ম হলো এপিসিএনএফ। ঠিক আছে, প্রোগ্রাম লেড বাই গভর্নমেন্ট অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশের সরকারের মানে নেতৃত্বে একটা প্রোগ্রাম লঞ্চ করা হয়েছিল, যার নাম হলো অন্ধ্রপ্রদেশ কমিউনিটি ম্যানেজ ন্যাচারাল ফার্মিং। সেটা হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড দ্য প্রেস্টিজিয়াস গুলবেনকিয়ান প্রাইজ ফর হিউম্যানিটি 2024। ঠিক আছে, সেটা একটা প্রেস্টিজিয়াস প্রাইজ পাচ্ছে, যার নাম হলো গুলবেনকিয়ান প্রাইজ। এখান থেকে দুটো ছোট ছোট ইনফরমেশন আমি তোমাদের থেকে নেব। তোমরা আগে আমাকে বলো, এই গুলবেনকিয়ান ভদ্রলোক কে? কেউ জানো? মানে কার নামে? এটা তো বুঝতেই পারছো, নামটা শুনে কারো একটা নামে প্রাইজটা দেওয়া হচ্ছে, তাই তো? গুলবেকিয়ান তো আর কোনো শব্দ নয়। এই গুলবেনকিয়ান কে, কেউ জানো? ঠিক আছে, সে কে জানো না, বাকিরা কেউ গেস করতে পারবে গুলবেনকিয়ান ব্যাপারটা কি? অ্যাকচুয়ালি ভদ্রলোকের নাম হলো ক্যালস্টি গুলবেনকিয়ান। উনি একজন ব্রিটিশ আমেরিকান বিজনেসম্যান ছিলেন। ঠিক আছে, তার নামে এই প্রাইজটা দেওয়া হয়, ক্যালস্টি গুলবেনকিয়ান। ঠিক আছে, খুব বিখ্যাত মানুষ। আচ্ছা, এবার আমি চলে আসি আর একটা ইনফরমেশনে। এটা গেল। সেকেন্ড হলো ন্যাচারাল ফার্মিং মানে কি? কাউকে যদি জিজ্ঞেস করা হয় হোয়াট ইজ ন্যাচারাল ফার্মিং, ন্যাচারাল ফার্মিং ব্যাপারটা কি?
হ্যাঁ, অ্যাকচুয়ালি ন্যাচারাল ফার্মিংটা হলো কেমিক্যাল ফ্রি ফার্মিং, বুঝতে পারছো? যেখানে তুমি সার ইউজ করবে, কিন্তু সার হিসেবে তুমি গোবর ইউজ করবে। তার মানে তুমি ওই যেটা আমাদের যেটা এনপিকে হয় না, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়ামের যে সার বা কোনো কেমিক্যাল দেয়া, তুমি সেগুলো করবে না। যা কিছু করবে তুমি ন্যাচারাল ফার্মিং করে করবে। বুঝতে পারছো? ক্লিয়ার হয়েছে? তাহলে ন্যাচারাল ফার্মিং প্রোগ্রাম একটা লঞ্চ করেছে অন্ধ্রপ্রদেশের সরকার। সেই অন্ধ্রপ্রদেশের সরকারের যে ন্যাচারাল ফার্মিং প্রোগ্রাম, সেটা গুলবেনকিয়ান প্রাইজ ফর হিউম্যানিটি পেয়েছে। কারণ তুমি বলবে এখানে হিউম্যানিটির সাথে বা মানবতার সাথে কি সম্পর্ক? একটাই সম্পর্ক, আমরা ন্যাচারাল ফার্মিং এর মাধ্যমে যে সমস্ত ফসল তৈরি করছি সেগুলো অনেক আহ, কম হার্মফুল হয়। আর আলটিমেট তুমি দেখবে এখন আমাদের নিউ মার্কেট, কলকাতার নিউ মার্কেটে তুমি ডিসেম্বর মাসেও আম পাবে। মানে বুঝতে পারছো তো সেটা কি আম? সেটা ন্যাচারাল আম হতে পারে না, সেটা কোনো একটা কেমিক্যাল দিয়ে আমটাকে সংরক্ষণ করা হয়েছে। সেই আম এবার যদি তুমি খাও, তাহলে তোমার কি সমস্যা হয় তুমি বুঝে নাও। তুমি ডিসেম্বর মাসে ইলিশ মাছ পাবে, কলকাতার নিউ মার্কেটের বাজারে সব সারা বছর সবকিছু পাওয়া যায়। তাহলে বুঝতে পারছো, প্রথমত ফার্মিংটাই তো কেমিক্যাল দিয়ে করা হয়। দ্বিতীয়ত আবার যেগুলো তৈরি করা হচ্ছে সেটাও আমাদের জন্য মানে পুষ্টি আমাদের শরীরে দিচ্ছে না। আজকাল আমাদের শরীরে এত রোগ কেন? আমার দাদুরা, আমি শুনেছি আমার দাদু নাকি শ্বশুর বাড়ি গেলে, মানে দাদুর মামা, মানে আমার বাবার মামার বাড়িতে গেলে নাকি লুচি আর মাটন খেত, কোনো অসুবিধেই হতো না। আর আমরা, আমাদের বয়স তো 20, 21, 22, 25, 26, 28, 30, তুমি লুচি আর মাটন খাও, দেখবে ঢক 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 করে ঠেকুর তুলবে। তার মানেটা কি? আমাদের সিস্টেমটাই খারাপ হয়ে গেছে। কি ব্যাপারটা বুঝতে পারছো? সবাই তো আর মানে অম্বলের প্রবলেম নেই, তো সেটাও বা খারাপ, সেটাও খারাপ, কারণ আলটিমেট ব্যাপারটা। হ্যাঁ, এবার এবং এবং শুধু তাই না, এই যে তোমরা কেএফসি টেএফসি তে খাও না, এই যে কেএফসি, তারপর তোমাদের সব কি হয়েছে না, কি পিজা হাট, এখানে যে চিকেনটা ইউজ করে তোমরা জানো ওটা সংরক্ষিত চিকেন। ওটাকে সংরক্ষিত করে রাখা হয় ফ্রিজে, বরফেতে। তুমি বুঝতে পারছো? তুমি অ্যাটলিস্ট বাড়ির সামনে গিয়ে চিকেন, যিনি বিক্রি করছেন তিনি সামনে একটা মুরগি কেটে দিচ্ছেন, সেটা তাও ঠিক আছে, যদিও সেই মুরগিকে যা খাওয়ানো হয়, সেই কি কি খাওয়ানো হয় না খাওয়ানো হয় আমি জানি না, বা যে খাসিকে কেটে দিচ্ছে জানি না তার ভেতরে কি থাকে। তারপর সেটাকে আবার ফ্রোজেন করে রাখছে, মানে বেসিক্যালি আমরা বিষ খাচ্ছি, আমরা বেসিক্যালি বিষ খাচ্ছি। তুমি দেখবে পাহাড়ের লোকেরা, আচ্ছা তোমরা আমায় এটা বলো, কখনো এটা তোমাদের মনে হয়নি পাহাড়ে যারা থাকে তারা এত ভালো কেন হয়? আমি নিজে সিকিমে গিয়ে দেখে এসেছি কোনো লোক চশমা পরে নেই, আর আমাদের কলকাতার সবাই চশমা পরে ঘুরছে। ওদের চোখ ভালো হয়, ওদের শরীর ভালো হয়, কারণ ওরা ন্যাচারাল ফার্মিং এ বিশ্বাস করে। সবাইয়ের বাড়ি, বড় বড় বাড়ি, বাড়ির পাশে জমি আছে, সেই জমিতেই কিছু যা উৎপন্ন হচ্ছে সেটাই ওরা খাচ্ছে। তাই জন্য ন্যাচারালি ওদের শরীর স্বাস্থ্য অনেক ভালো আমাদের থেকে। ওদের ওখানে হয়তো প্রচুর হাসপাতাল তুমি পাবে না, ওদের ওখানে হয়তো তুমি জিমনেসিয়াম বা জিম পাবে না, যোগা কেন্দ্র পাবে না, বাট ওদের ওখানে মানুষ খুব একটা অসুস্থ হয়ও না, আর যারা অসুস্থ হয় তারা বাঁচে না, এই আর কি। যাই হোক, তাহলে এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। হুম। এবার তাহলে ওদের ব্যায়ামটা ওখানেই হয়ে যাচ্ছে, আর আমরা ঘরে বসে বসে আছি আর আমাদের ভুঁড়ি বাড়ছে। ঠিক আছে, আমাদের তো কোনো এক্সারসাইজ নেই। আমরা তাও আবার খেলাধুলা করেছি, আমাদের পরের জেনারেশন সেটাও করে না, ওরা সবসময় মোবাইলে খেলে। তাহলে বুঝে নাও কি অবস্থা। যাই হোক, তো কারেন্ট অ্যাফেয়ার্সটা সবাই আমরা বুঝতে পেরেছি তো। তাহলে অন্ধ্রপ্রদেশের সরকারের নেতৃত্বে অন্ধ্রপ্রদেশ কমিউনিটি ম্যানেজ ন্যাচারাল ফার্মিং প্রোগ্রামকে মানবতার জন্য মর্যাদাপূর্ণ গুলবেকিয়ান প্রাইজ প্রদান করা হয়েছে। বাবু, সবাই আমরা বুঝতে পেরেছি, ক্লিয়ার আছে? কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট অ্যাফেয়ার্স সোজা, কিন্তু এখানে ন্যাচারাল ফার্মিংটা কি সেটা একটু আমাদের ডাউট হতে পারতো, সেটা আমাদের ক্লিয়ার হলো। আচ্ছা, অন্ধ্রপ্রদেশ নিয়ে কিছু ইনফরমেশন তোমাদের থেকে নেব। অন্ধ্রপ্রদেশ থেকে, যেহেতু অন্ধ্রপ্রদেশ নিয়ে আলোচনা হচ্ছে, একটু একটু স্ট্যাটিক প্র্যাকটিসও আমাদের করতে হবে, তাই তো? অন্ধ্রপ্রদেশ নিয়ে একটু ডিসকাশন করি। বলো, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর নাম কি, আর অন্ধ্রপ্রদেশের গভর্নরের নাম কি, এটা আগে প্রাথমিকভাবে বলো। আর অন্ধ্রপ্রদেশের ক্যাপিটালের নাম কি, এই তিনটে আগে প্রাথমিকভাবে বলো, তারপর আর কি কি ইনফরমেশন নেওয়া যায় দেখি। জগনমোহন রেড্ডি, বাহ 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 বাহ! দেখেছো কি অবস্থা? একদম। অন্ধ্রপ্রদেশের সিএম এর নাম হলো চন্দ্রবাবু নাইডু। তিনি যে পার্টি থেকে বিলং করেন সেটাকে বলে তেলেগু দেশম পার্টি, টিডিপি। অন্ধ্রপ্রদেশের আহ, গভর্নরের নাম যদি বলো, একদম ঠিক বলেছে তোমাদের বন্ধু, সেটা হলো সৈয়দ আব্দুল নাজির। অন্ধ্রপ্রদেশের ক্যাপিটাল
বর্তমানে ঘোষণা করা হয়েছে অমরাবতীকে। অন্ধ্রপ্রদেশের সবচেয়ে বড় শহর হলো বিশাখাপত্তনম, কিন্তু ক্যাপিটাল হলো অমরাবতী। ঠিক আছে, আচ্ছা, এটা গেল। এবার অন্ধ্রপ্রদেশের থেকে যদি আমি আলোচনা করি, অন্ধ্রপ্রদেশের রাজ্যসভায় কতগুলো সিট আছে? অন্ধ্রপ্রদেশের রাজ্যসভায় সিট আছে 11টা, অন্ধ্রপ্রদেশের লোকসভায় সিট আছে 25টা। এগুলো থেকে প্রশ্ন আসে। 25টা, 25। ঠিক আছে, অন্ধ্রপ্রদেশে হাইকোর্ট আছে, ছেড়ে দাও। আচ্ছা, এবার আমাকে একটা প্রশ্ন তোমরা যদি বলো, অন্ধ্রপ্রদেশের ক্ষেত্রে আমি বলবো অন্ধ্রপ্রদেশের কিছু ইম্পর্টেন্ট ন্যাশনাল পার্ক যদি আমাকে একটা দুটো বলতে পারো। দু চারটে বললেই হবে, অনেকগুলো আছে, বাট তার মধ্যে যদি তুমি দু তিনটে বলতে পারো। একটা হলো যেটা পরীক্ষায় আসবে, সেটা হলো শ্রী ভেঙ্কটেশ্বরা ন্যাশনাল পার্ক। আর একটা দিতে পারে মৃগাবানী, হ্যাঁ মৃগাবানী ন্যাশনাল পার্ক হবে। আর একটা হলো মহাবীর হরিণা বনস্থলী, তাই তো? মহাবীর হরিণা বনস্থলী, সেটাও একটা ন্যাশনাল পার্ক হবে। রাজস্থান, হ্যাঁ রাজীব গান্ধী ন্যাশনাল পার্ক একটা আছে। আচ্ছা, এছাড়া সঞ্জয় ন্যাশনাল পার্কের কিছুটা পার্ট আছে। আর একটা আছে পাপিকোন্ডা আছে, পাপিকোন্ডা ন্যাশনাল পার্ক আছে। ঠিক বলেছো, পাপিকোন্ডা ন্যাশনাল পার্কে আমি রাখবো, 100 বার রাখবো। আচ্ছা, এবার আমাকে বলো, অন্ধ্রপ্রদেশের ন্যাশনাল পার্ক হলো, অন্ধ্রপ্রদেশের যদি কয়েকটা ডান্স, একটা দুটো ডান্সের নাম যদি তুমি আমাকে বলো। কুচিপুড়ি আমাকে বলো না, কারণ কুচিপুড়িটা আমরা সবাই জানি ওটা ক্লাসিক্যাল ডান্স। আমি আগের দিন তোমাদেরকে পড়িয়েছি অন্ধ্রপ্রদেশের ডান্স সম্বন্ধে। তো কয়েকটা ডান্স, বেশি নয়, দু চারটে বললেও হবে, আগের দিন পড়ানো জিনিস। গাব্বা, গাব্বা হবে না, গব্বি হতে পারে। গব্বি বলে একটা আছে। ধিমসা হতে পারে। ঠিক আছে, কিন্তু আসলগুলোই তোমরা বলছো না, যেটা আমি পড়িয়েছি বা সমস্ত বইতে তুমি পাবে না। বীরানাট্যম, বীরানাট্যম। তোমরা আসল নামগুলোই আমাকে বললে না। বুট্টু বোমালু, বুট্টু বোমালু, বোনালু। ঠিক আছে, তাহলে এগুলো একটুখানি আমাকে দেখতে হবে। কোলা, বিলাসিনী নাট্যম, হ্যাঁ কোলাট্টম হবে, বিলাসিনী নাট্যম। মুরুগাবানি অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা দুটোতেই পাবে তুমি। যেমন সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক মহারাষ্ট্রতেও কিছুটা পাবে, মধ্যপ্রদেশেও কিছুটা পাবে। পেঞ্চও তাই, মধ্যপ্রদেশেও কিছুটা পাবে, মহারাষ্ট্রতেও কিছুটা পাবে। কারণ ন্যাশনাল পার্ক গুলো তো রাজ্য থেকে হয় না, ওটা একটা বন। সেই বনের কিছুটা পার্ট একটা রাজ্য, কিছুটা পার্ট অন্য রাজ্যে হতে পারে। চলো আমরা নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্সে চলে যাই। তাহলে মানে বুঝতে পারছো বাবু, আমি একটা যদি কারেন্ট অ্যাফেয়ার্স পড়ি, আমাকে কিন্তু সেই রিলেটেড স্ট্যাটিক গুলো, আমি একটা হঠাৎ করে একটা অন্ধ্রপ্রদেশ পেলাম, তাহলে আমি একটু অন্ধ্রপ্রদেশের স্ট্যাটিকটা রিভাইজ করে নিতে পারি। দেখ, সমস্ত কিছু এখানে করে দেওয়া হবে না। একটা জিনিস ভালো করে তোমরা বোঝার চেষ্টা করো, সরকারি চাকরি কিন্তু চামচ দিয়ে খাইয়ে দেওয়া যায় না, এটা নিজেকে করতে হয়। এবার আমি তোমাকে একটা রাজ্য সম্বন্ধে বললাম, তুমি এবার এরপরে একটা কারেন্ট অ্যাফেয়ার্স পেলে যেখানে অরুণাচল প্রদেশ সম্বন্ধে বলা আছে, তাহলে অরুণাচল প্রদেশ সম্বন্ধে আমি একটু রিভাইজ করে নিই। এইভাবেই তো আমরা চর্চা করে করে মনে রাখবো, এছাড়া তো কোনো গতি নেই। আমাদেরকে যেটা করতে হবে, চর্চা করতে হবে জিনিসটা। চর্চা করলে দেখবে সব আস্তে 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 মনে পড়ে যাবে, তখন আর এত ভুলবে না। হ্যাঁ, আমি বলবো না যে সমস্ত নাচের নাম মনে থাকবে, সমস্ত ন্যাশনাল পার্কের নাম মনে থাকবে, সেটা হয়তো থাকবে না, বাট 80% থাকবে। চর্চা করতে হবে। আর তুমি যে কোনো পরীক্ষা দাও, তুমি এসএসসি দাও, তুমি রেলের পরীক্ষা দাও, তুমি পুলিশের পরীক্ষা দাও, তুমি পিএসসির পরীক্ষা দাও, স্ট্যাটিক জিকে ছাড়া কোনো পরীক্ষা ভারতবর্ষে হয় না। এটা মাথায় ঢুকে না, ইভেন ব্যাংকের পরীক্ষাতেও আজকাল স্ট্যাটিক জিকে জিজ্ঞেস করছে। তাই স্ট্যাটিক জিকে তোমাকে পড়তেই হবে, স্ট্যাটিক জিকেতে কোনো বাহানা চলবে না, সিম্পল। চলো নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স আমরা চলে যাই। ইন্ডিয়াস ফার্স্ট রাউন্ড দ্য ক্লক গ্রেন এটিএম Annapurti Grain ATM has been launched in Odisha's Mancheshwar in Bhubaneswar.
তাহলে ভুবনেশ্বরের যে মঞ্চেশ্বর ওটা উড়িষ্যাতেই পড়ছে, সেখানে অন্নপূর্ণা গ্রেন এটিএম তৈরি হয়েছে। এখানে তুমি রাউন্ড দ্য ক্লক গ্রেন এটিএম পাবে, মানে এখানে গিয়ে তুমি যদি কিছু টাকা দিয়ে দাও তাহলে তুমি ফসল পেয়ে যাবে। এবার এখানে সুবিধাটা হলো এটাই, আমরা যদি চালের দোকানে যাই, গমের দোকানে যাই, মানে গ্রেন মানে এখানে চাল গমের কথাই মেনলি বলা হচ্ছে, শাকসবজি পাবে না। তো সেখানে একটা কি থাকে, সেখানে একটা ঘন্টার ব্যাপার থাকে। তুমি সকালবেলা 10টার সময় দোকান খুলবে, তারপরে তুমি পাবে। পল্লব একটু মিউট করো। বা তুমি যদি বিকেল বেলা যাও, তুমি বিকেল বেলা হয়তো দেখবে 5টার পরে পাবে, বা রাত্রি 10টার পরে আর পাবে না। এটিএম এর যেটা সুবিধে হলো, ব্যাংকে গিয়ে তুমি যদি টাকা তুলতে চাও তাহলে আমাকে ব্যাংকিং আওয়ারে যেতে হবে, তবেই আমি টাকা পাবো। এটিএম এর সুবিধে হলো এটিএম 24/7, হ্যাঁ কিছু কিছু এটিএম কখনো সময় বন্ধ থাকে, খারাপ থাকে, সেটা আলাদা কথা। বাট নর্মালি এটিএম মানে হলো তুমি যে কোনো সময় টাকা পাবে। শুধু একটাই দরকার, তোমার অ্যাকাউন্টে যেন টাকাটা থাকে। অ্যাকাউন্টে টাকা থাকলে তুমি যে কোনো সময় যে কোনো এটিএম থেকে টাকাটা তুলতে পারবে। কিছু ক্লজেস থাকে, যেমন 5বারে বেশি তুললে কিছু চার্জ কাটে, সেসব আলাদা, বাট পাবে অ্যাটলিস্ট। তাই এখানে গ্রিন এটিএম মানে হলো যখন দোকান বন্ধ থাকবে তখন তুমি সেখানে ওখানে ওখানে টাকা দেওয়ার জায়গা আছে। যেমন তোমরা হয়তো দেখেছো বিভিন্ন স্টেশনে থাকে পয়সা দিলে ওজন মাপা যায়, ওখানেও এই পয়সা দিয়ে 1 কেজি তুমি ক্লিক করলে, লিখলে, বলে দিলে 1 কেজির দাম 20 টাকা, তুমি 20 টাকার নোট ওখানে দিয়ে দিলে, 1 কেজি চাল তোমার বেরিয়ে চলে এলো, তুমি নিয়ে চলে এলে। তো এটা খুব ভালো একটা উদ্যোগ, যেটা উড়িষ্যার মঞ্চেশ্বরে নেওয়া হয়েছে, ভুবনেশ্বরের কাছাকাছি। এটা ইন্ডিয়ার প্রথম রাউন্ড দ্য ক্লক গ্রেন এটিএম, মানে এটা একটা শস্য এটিএম আর কি। ঠিক আছে, ভালো 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 কারেন্ট অ্যাফেয়ার্স, ইউনিক। হ্যাঁ পল্লব কি বলছো বলো। কি কি কি? সিডিএম? ও আচ্ছা, সিডিএম। সিডিএম মানে হলো ক্যাশ ডিপোজিট মেশিন, যেখানে ক্যাশ জমা দেয় রে। ঠিক আছে, সিডিএম এর ফুল ফর্ম হলো ক্যাশ ডিপোজিট মেশিন। মানে আমি জানি না তোর, তুই দেখেছিস কিনা, নিশ্চয়ই দেখে থাকবি এরকম কিছু কিছু তোর ওই যেগুলোকে আমরা ই কর্নার নাম দিয়েছে এসবিআই, সেখানে দেখবি টাকা জমা এবং টাকা তোলা দুটোই হয়। দেখেছিস কি তোদের ওখানে আছে আমি জানি না, পল্লবের বাড়ি কোথায়? হ্যাঁ, কৃষ্ণনগর তো ওখানে আছে। তো এর এসবিআই এখন অনেকগুলোই করেছে, বা প্রায় মানে মোটামুটি ডিস্ট্রিক্ট শহর, বড় শহর সবাইতেই আছে এখন, তো অনেক জায়গাতেই আমি দেখছি ওখানে ওই টাকা জমা দেওয়া হয়। ওটাই সিডিএম মানে হলো ক্যাশ ডিপোজিট মেশিন, আর এটিএম মানে হলো অটোমেটেড ওই ট্রানজেকশন মেশিন আর কি। মানে এটিএম এর ফুল ফর্ম কি? এটিএম এর ফুল ফর্ম কি? কি কি কি? অটোমেটেড? না না না, অটোমেটেড। আমি ট্রানকেশন বলেছি বলে তোরাও ট্রানকেশন বলতে শুরু করলি। অটোমেটেড টেলার মেশিন। টেলার টেলার। অটোমেটেড টেলার মেশিন। হ্যাঁ। আর সিডিএম হলো ক্যাশ ডিপোজিট মেশিন। তাহলে অন্নপূর্ণা গ্রেন এটিএম বুঝে গেলে, এটা খুব ভালো কারেন্ট অ্যাফেয়ার্স। আচ্ছা, চলো আমরা নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্সে চলে যাই, কি বলছে দেখি। অ্যান ইন্ডিয়ান এয়ারফোর্স কন্টিনজেন্ট, মানে ভারতীয় বিমান বাহিনীর একটা দল, ল্যান্ডেড দ্য রয়্যাল অস্ট্রেলিয়ান এয়ারফোর্স বেস। আচ্ছা, রয়্যাল অস্ট্রেলিয়ান এয়ারফোর্স মানে অস্ট্রেলিয়ার যে এয়ারফোর্স আছে তাদের একটা বেস ক্যাম্প আছে। কোথায় আছে সেটা? ডারউইনে আছে, ডারউইন অস্ট্রেলিয়াতে আছে। কিসের জন্য এরা গেছে, এই ইন্ডিয়ান এয়ারফোর্সের দলটা কেন গেছে? এক্সারসাইজ পিচ ব্ল্যাকে অংশগ্রহণ করার জন্য, ফর পার্টিসিপেটিং ইন দ্য এক্সারসাইজ পিচ ব্ল্যাক। দ্য এক্সারসাইজ ইজ শিডিউল টু বি কন্ডাক্টেড 12 জুলাই 24 থেকে 2 আগস্ট 2024, মানে অলরেডি হয়ে গেছে। এটা বাইএনিয়াল, মানে 2 বছর ছাড়া ছাড়া হয়, দ্বিবার্ষিক। মাল্টি ন্যাশনাল এক্সারসাইজ, এখানে বহু জাতিক, মানে অনেক দেশ এখানে অংশগ্রহণ করবে। তাহলে এক্সারসাইজ পিচ ব্ল্যাক এটা অর্গানাইজ করছে কে? অস্ট্রেলিয়ান এয়ারফোর্স এটা অর্গানাইজ করছে। এটা কোথায় হচ্ছে? এটা ডারউইন বলে অস্ট্রেলিয়ার একটা জায়গাতে হচ্ছে। সেখানে ভারতের বিমান বাহিনীরও একটা দল গেছে এবং তারাও সেখানে পার্টিসিপেট করবে। এটা মাল্টি ন্যাশনাল এক্সারসাইজ, মানে এখানে অনেক দেশ পার্টিসিপেট করবে, তার মধ্যে ভারতের এয়ারফোর্সও পার্টিসিপেট করবে। তোমাদের এখানে পরীক্ষায় আসবে যে এক্সারসাইজ পিচ ব্ল্যাক, সেখানে রিসেন্টলি ইন্ডিয়ান এয়ারফোর্সের একটা কন্টিনজেন্ট অংশগ্রহণ করেছে। এই পার্টিকুলার এক্সারসাইজটা কোথায় অনুষ্ঠিত হয়েছে? তোমরা আনসার করবে অস্ট্রেলিয়া। যদি বলে কোন শহর বা কোন জায়গা, তাহলে তোমরা বলবে ডারউইন। আশা করি অতটা কঠিন দেবে না, হয়তো দেশটার নাম জিজ্ঞেস করবে। অপারেশন পিচ ব্ল্যাক, এক্সারসাইজ পিচ ব্ল্যাক, নামটা মনে রাখবে, বেশ ইউনিক নাম। ঠিক আছে, এখানে কিন্তু ভারতও অংশগ্রহণ করেছে। এবার ভারত যদি এখানে অংশগ্রহণ না করতো তাহলে এই কারেন্ট অ্যাফেয়ার্সটা আমাদের পড়ার প্রয়োজন ছিল না, কিন্তু যেহেতু এখানে ভারত অংশগ্রহণ করেছে আমাদেরকে এই কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়তে হবে। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স আমরা চলে যাই। হকি গোলরক্ষক পিয়ার সিজেস এবং তারকা শুটার মনু ভাকার
অলিম্পিক গেমসের সমাপনী অনুষ্ঠানে ভারতীয় দলের পতাকাবাহী হিসেবে তারা একদম পার্টিসিপেট করেছিলেন। সেলিব্রেটেড হকি গোলকিপার পি.আর. শ্রীজেশ and star shooter Monu Bhakar are the flag bearer of the Indian contingent in the closing ceremony of the Olympic Games. মনু ভাকার তো ভারতে ফিরে এসেছিল ওর ওর ইভেন্ট হয়ে যাওয়ার পরে, তারপর ওকে আবার ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন ওকে আবার প্যারিসে নিয়ে যায়। তো ও অলিম্পিকের যে সমাপনী অনুষ্ঠান, সেখানে কিন্তু মনু ভাকারের ক্লোজিং সেরিমনিতে তিনি ছিলেন। আর পি.আর. শ্রীজেশকে আমরা সবাই জানি কেরালার ছেলে, আমাদের গর্বের গোলরক্ষক, খুব ভালো গোলকিপার। এবং ভারতের হকি টিম কিন্তু পরপর দুবার ব্রোঞ্জ জিতলো অলিম্পিকে, হিউজ হিউজ অ্যাচিভমেন্ট। অলিম্পিকে ব্রোঞ্জ জেতা হকিতে বিশাল কঠিন। অস্ট্রেলিয়ার মতো টিমকে ভারত হারিয়েছে। এবারের অলিম্পিক তো আমাদের দুর্ভাগ্যের অলিম্পিক আমরা বলছি, ঠিক আছে। হ্যাঁ, রিটার্ন দিলেন। এবারে অলিম্পিকে আমাদের 9টা ক্যাটেগরিতে আমরা এবার 9th হয়েছি। তো যদি সেটা না হতো তাহলে হয়তো মেডেলের সংখ্যাটা আমাদের অনেক বেশিই হতো। আর যাই হোক, এখন মেনে নিতে হবে আমাদের আমরা 71তম স্থানে শেষ করেছি। অলিম্পিক নিয়ে তোমাদেরকে কিছু কারেন্ট অ্যাফেয়ার্স আমি তোমাদেরকে নেক্সট দিন বলে দেবো। আমি এখন সবাই রেডি করা শুরু করেছি, সময় লাগবে, কারণ ওখানে শুধু ইন্ডিয়ানদের নাম পড়লে হবে না, ওখানে ইম্পর্টেন্ট কিছু ইভেন্টে কারা কে জিতেছে সেটাও পড়তে হবে। সেটা আমি তোমাদেরকে করিয়ে দেবো। ভারতের স্থান 71তম, আর ফার্স্ট একটুর জন্য হয়ে গেছে ইউএসএ। অ্যাকচুয়ালি ইউএসএ আর চায়না দুজনেই 40টা করে সোনা পেয়েছে, কিন্তু ইউএসএ তে যেহেতু সিলভারটা বেশি ওরা পেয়েছে, ইউএসএ ফার্স্ট হয়ে গেছে, সেকেন্ড হয়েছে চায়না। আমাদের স্থান 71তম, আমরা ভালো করতে পারিনি, আমাদের মেনে নিতে হবে, বাট আরো ভালো করতে হবে। বাট আমাদের খেলাতে আমরা অনেকটা এগিয়েছি, ঠিক আছে। এবং আমরা ওসব ফার্স্ট জয়েন করেন ওসব নিয়ে অনেক ইনফরমেশন হতে পারে। প্রথম অলিম্পিক হয়েছিল 1896 সালে এথেন্সে। 1900 সালে প্যারিস অলিম্পিক্সে আমরা প্রথম জয়েন করেছিলাম। 1900 সালে প্রথম মহিলারা অংশগ্রহণ করেছিল, ঠিক আছে। সে অনেক স্ট্র্যাটেজিকে হতে পারে। 1980 সালে আমরা শেষ হকিতে সোনা পেয়েছিলাম, ওটা হলো তোমার মস্কো অলিম্পিকে, ঠিক আছে। তো এরকম প্রচুর কোশ্চেন হতে পারে। যাই হোক, তো কারেন্ট অ্যাফেয়ার্স গুলো আমি করাবো। ইম্পর্টেন্ট কিছু মেডেল উইনারের নাম আমাদের পড়তে হবে, ভারতের সমস্ত মেডেল উইনারের নাম পড়তে হবে। 4th আমরা হয়েছি, মানে আমরা এগিয়েছি। তো আশা করা যায় পরের বার আমরা ডাবল ডিজিট মেডেলে পৌঁছতে পারবো, হোয়াট এভার ইট ইজ। আমাদের আচ্ছা, আমাদের এটা গেল সমাপনী অনুষ্ঠান, মানে যেটাকে ক্লোজিং সেরিমনি বলি। আর যদি ওপেনিং সেরিমনি, সেটাও তোমরা মনে রাখবে। ওপেনিং সেরিমনিতে ছিল শরৎ কমল। শরৎ কমলকে তোমরা চেনো, উনি মেনলি টেবিল টেনিস প্লেয়ার, উনিও রিটায়ার করে গেলেন। এবং তার সাথে ছিলেন আমাদের পিভি সিন্ধু। পিভি সিন্ধু পরের অলিম্পিক খেলবে কি খেলবে না সেটা ডিপেন্ড করছে, তবে সিন্ধুকে আমার দেখে মনে হলো সিন্ধুর ফিটনেস কমতে শুরু করেছে, এটা বাস্তব। মানে আগে যা ফিটনেস ছিল, সিন্ধুর সেই ফিটনেস বর্তমানে নেই। আর সত্যি কথা বলতে, মোটা রোগার ব্যাপার নয়, ব্যাডমিন্টন খেলতে গেলে এবং অলিম্পিক স্তরে খেলতে গেলে মারাত্মক ফিটনেস লাগে। তোরা ভিক্টর অ্যাক্সেলসনের হ্যাঁ হ্যাঁ, বডিকে ছুটতে হবে, বডিকে ছুটতে হবে, কারণ ব্যাডমিন্টনের শুধু তো স্ম্যাশ করলে হয় না, তার সাথে দুর্দান্ত ডিফেন্স থাকতে হয়। যেমন আমি অত্যন্ত হতাশ, মানে আমাদের যে ডাবলস পেয়ার ছিল, চিরাগ শেট্টি আর রানকি রেড্ডি, আমি শিওর ছিলাম ওরা একটা মেডেল নিয়ে আসবে। ওরা কোয়ার্টার ফাইনালে দুর্ভাগ্যজনক ভাবে হেরে যায়, ঠিক আছে। লক্ষ্য সেন ভালো খেলেছে, লক্ষ্য সেন একদম ইয়ং ছেলে, আশা করি পরের অলিম্পিকে ও আরো ভালো করবে। যাকে চলো, কি হবে দেখা যাবে। পরে অলিম্পিক 2024-এর আর 2028-এ আমাদের লস অ্যাঞ্জেলেসে হবে। তার আগে তো আমরা বলতে পারবো না নেক্সট অলিম্পিকে কি হবে। বাট এই বছরের অলিম্পিকের কিছু ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদেরকে আমি বলে দেবো। সেটা আমি কোনো পরের ক্লাস বা তার পরের ক্লাসের মধ্যে যখন রেডি হবে করে দেবো। নেক্সট চলে যাও। আসামের ময়ডাম, চড়াইদেও ময়ডাম became India's 43rd World Heritage Site, a significant achievement as it is the first cultural site from Assam to receive the recognition. আসামের প্রথম সাইট যারা কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ হচ্ছে, এবং এটা 43তম। ফার্স্ট ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ আমাদের দেশে অজন্তা, সেকেন্ড ইলোরা আমরা জানি, থার্ড তাজমহল, ফোর্থ ফতেপুর সিক্রি, আর আগ্রা ফোর্ট। আর এটা হলো 43rd ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। আমরা আগের বার পড়েছিলাম 41st 42nd, যেখানে আমরা শান্তিনিকেতন আর কর্ণাটকের ওই হয়সালার যে মন্দির সেটা পড়েছিলাম, হুশিয়ালা। তো এটা হলো চড়াইদেও ময়দান। এটা কিছুই নয়, এই জায়গাটাতে যারা অসমিয়া রাজা, অ্যাকচুয়ালি অসমিয়া নয়, কথাটাকে বলে অহমিয়া, অহমিয়া যারা রাজা, তাদের এখানে আর কি সমাধি আছে।
তাদের সমাধি এখানে রয়েছে আর কি, অহমিয়া রাজাদের সমাধি রয়েছে। চলো আমরা নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্সে চলে যাই। উত্তরপ্রদেশ টু অর্গানাইজ 2025 এডিশন অফ মোটোজিপি ভারত। মোটোজিপি ভারত অনুষ্ঠিত হতে চলেছে। তো সেই মোটোজিপি ভারত, আচ্ছা এর ব্র্যান্ড অ্যাম্বাসাডার কাকে করা হচ্ছে সেটা আমি না হয় বলে দেবো, এখন আপাতত বলে রাখছি শিখর ধাওয়ান। শিখর ধাওয়ান তোমাদের ফেভারিট প্লেয়ার, শিখর ধাওয়ান, তাকে কিন্তু ক্রিকেটার অবভিয়াসলি, তাকে এই মোটোজিপি ভারতের ব্র্যান্ড অ্যাম্বাসাডার করা হয়েছে। উত্তরপ্রদেশ মোটোজিপি ভারতের অর্গানাইজ করবে, মাথায় রাখবে এটাতে ওই বাইকের রেসিং প্রতিযোগিতা হবে আর কি। আচ্ছা নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্সে চলে যাই। হরিয়ানা বিকাম ফার্স্ট স্টেট ইন ইন্ডিয়া টু বাই অল ক্রপস ফ্রম ফার্মার্স অ্যাট এমএসপি। এমএসপি মানে হলো মিনিমাম সাপোর্ট প্রাইস, ঠিক আছে, মিনিমাম সাপোর্ট প্রাইসে সমস্ত ফার্মারদের থেকে হরিয়ানা সরকার হলো প্রথম সরকার যারা সমস্ত ফসল কিনছে, ঠিক আছে। এতে সুবিধে হলো এটাই যে যদি আজকে ফার্মাররা ফসলের দাম নাও পায়, বা ধরো কোনো বন্যা বা খরার সমস্যা হয়, তখন সেক্ষেত্রে তারা একটা মিনিমাম সাপোর্ট পেয়ে যাবে সরকারের পক্ষ থেকে, ঠিক আছে। তো এমএসপি তে হরিয়ানা সরকার, এর আগে অনেক সরকারই এমএসপি তে কিনেছে, বাট সমস্ত ফসল খুব একটা কিন্তু কোনো সরকারকে আমরা কিনতে দেখিনি, তাই এটা হরিয়ানার জন্য এটা একটা ভালো নিদর্শন, ঠিক আছে। আচ্ছা হরিয়ানার ক্ষেত্রে আমি যদি বলি, হরিয়ানাতে ভারতবর্ষের একটা ন্যাশনাল পার্ক আছে। তোমরা কি বলতে পারবে হরিয়ানার ন্যাশনাল পার্কটার নাম কি? হরিয়ানাতে একটাই ন্যাশনাল পার্ক আছে, তার নাম হলো সুলতানপুর ন্যাশনাল পার্ক। এখন অবশ্য তার সাথে আর একটা ন্যাশনাল পার্কও হয়েছে, সেটা হলো কালেশ্বর ন্যাশনাল পার্ক। বলো ইদ্রিস কি বলছো বলো। না 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 না, পাখিরালয় হলে তুমি অনেক পাবে, ঠিক আছে, পাখিরালয় বা বা অভয়ারণ্য হলে তুমি অনেক পাবে, ঠিক আছে। কিন্তু মানে যদি তুমি প্রোটেক্টেড এরিয়া লিস্ট করো তাহলে তুমি অনেক পাবে। যেমন ফর এক্সাম্পল যদি তোমাকে জিজ্ঞেস করা হয় অভয়ারণ্য, ঠিক আছে, অভয়ারণ্য যেটাকে বলে সেটার ইংরেজি হলো ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। কি বলছি বুঝতে পারছো? এবার ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি হরিয়ানাতে অনেকগুলোই আছে। যেমন ধরো আমি যদি হরিয়ানার ক্ষেত্রে বলি, আমি বলবো ভিন্দাওয়াস। ভিন্দাওয়াস একটা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি আছে, ঠিক আছে। তারপর ধরো খাপারওয়াস, খাপারওয়াস একটা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি আছে। তারপর ধরো নাহাড়, এটা একটা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি আছে, ঠিক আছে। এগুলো হলো ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, বুঝেছো। সরস্বতীটা অনেকে জানে, সরস্বতী, হ্যাঁ বার্ড স্যাংচুয়ারিও আছে, ঠিক আছে। এগুলো হলো ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। এবার প্রশ্নটা হলো তোমাকে যদি বলা হয় যে বার্ড ব্রিডিং সেন্টার, ঠিক আছে, তাহলে বার্ড ব্রিডিং আছে, কোকোডাইল ব্রিডিং আছে, এরকম তুমি অনেক সেন্টার পাবে। যেমন তোমার জাবুয়া বলে একটা জায়গা আছে, সেখানে পিকক সেন্টার আছে, ঠিক আছে, এরকম আছে। আমি এখানে জিজ্ঞেস করেছিলাম যে ন্যাশনাল পার্ক, বুঝতে পারছো, ন্যাশনাল পার্ক। ন্যাশনাল পার্ক বললে মেনলি দুটো এখানে আসবে, একটা আসবে হলো সুলতানপুর ন্যাশনাল পার্ক, মানে মেনলি দুটোই পরীক্ষাতে আসবে, একটা হলো সুলতানপুর, আর একটা আছে সেটা হরিয়ানাতে কিছুটা আছে কালেশ্বর। এই দুটো হলো ন্যাশনাল পার্ক হিসেবে আসবে, বুঝতে পারলে ইদ্রিস, বুঝতে পারলে? কারণ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি মানেই সেটাকে কিন্তু আমি ন্যাশনাল পার্ক বলবো না। আচ্ছা হরিয়ানাতে, হ্যাঁ কালেশ্বরটা তো, কোনটার কথা বলছো? সুলতানপুর বেশিরভাগটাই হরিয়ানার ভেতরে পড়ে, ঠিক আছে। আচ্ছা এবার আমি চলে আসি হরিয়ানাতে ডান্স ফর্ম বলবো, কিন্তু তার আগে তোমরা আমাকে একটা কথা বলো, হরিয়ানাতে একটা ডান্স আছে যেটা শুধু মেয়েরা নাচে, সেই নাচটার নাম কি? কারুর মনে নেই? লুড লুড লুড। এছাড়া আরো কত ডান্স আছে, খড়িয়া আছে, ধামাল আছে, ঠিক আছে, ফাগ আছে, ঠিক আছে। অনেকে ফাগ স্পেলিংটাকে PHAG করে, তাতে অসুবিধা নেই, সেটা হলেই হলো, ঠিক আছে। তাহলে
এগুলোতে একটু পড়তে হবে, ঠিক আছে, এগুলো একটু পড়তে হবে। লুড লুড লুড, এল ডাবল ও আর, লুড, এল ডাবল ও আর, লুড ড্যান্স। হ্যাঁ, খড়িয়া লেখা আছে দেখ, অলরেডি আমি লিখে দিয়েছি, ঠিক আছে। চলো, তাহলে একটু ভালো করে প্র্যাকটিস করতে হবে সবাইকে, ঠিক আছে। হচ্ছে না, আরো আরো প্র্যাকটিস করতে হবে। চলো নেক্সট চলে যাই। উত্তরপ্রদেশ অ্যাসেম্বলি ইন জুলাই 30 পাস দ্য ইউপি প্রহিবিশন অফ আনলফুল কনভার্সন অফ রিলিজিয়ান অ্যামেন্ডমেন্ট বিল 2024 দ্যাট এনহ্যান্সেস পানিশমেন্ট ফর ফোর্স কনভার্সন। অর্থাৎ তুমি যদি জোর করে ধর্মান্তরিত করার চেষ্টা করো কাউকে, ফোর্সফুলি কনভার্সন করো, কেউ যদি নিজে থেকে কনভার্টেড হতে চায়, কোনো সমস্যা নেই, কারণ তার লিবার্টি আছে, তার ব্যক্তি স্বাধীনতা আছে, তার মনে হতেই পারে যে আমি অন্য কোনো ধর্মে নিজেকে ধর্মান্তরিত করব, কোনো সমস্যা নেই। কিন্তু কেউ যদি ফোর্সফুলি তোমাকে ধর্মান্তরিত করার চেষ্টা করে, তাহলে কিন্তু উত্তরপ্রদেশে এখন নতুন যে আইন আনা হয়েছে তাতে তুমি শাস্তি পাবে, মানে যে তোমাকে জোর করে ধর্মান্তরিত করার চেষ্টা করছে সে শাস্তি পাবে। আর কেউ যদি নিজে থেকে ধর্মান্তরিত হতে চায়, হতে পারে, তাতে কোনো সমস্যা নেই, ঠিক আছে। আর আমাদের দেশে জোর করে ধর্মান্তরিত করা যায়ও না। তোমরা, আমার কাছে যারা পলিটি পড়েছো তারা আর্টিকেল 25-এ পড়েছো, রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান। সেখানে আমি তোমাদেরকে বলেছি যে ধর্ম প্রচার করার অধিকার আছে, বাট ধর্মান্তরিত করার অধিকার নেই। ফোর্সফুলি তো ধর্মান্তরিত করা যাবেই না। আর্টিকেল 25 যারা আমার কাছে পড়েছো তারা জানো, যারা পড়োনি তারা দয়া করে রেকর্ডিংটা দেখে নেবে। আর যদি রেকর্ডিং না পেয়ে থাকো, তাহলে ইদ্রিস স্যার বা মিরাজ স্যারের সাথে কথা বলে নেবে যে কিভাবে রেকর্ডিং পাবে। কিন্তু মেক শিওর পড়ে নেবে। আর্টিকেল 25-এ আমি তোমাদেরকে পড়িয়ে রেখেছি অলরেডি ওটা, ঠিক আছে। চলো, তো এটা নতুন কিছু নয়, উত্তরপ্রদেশ সরকার জাস্ট একটা আইন এনেছে, বাট এটা আগে থেকেই আমাদের দেশে মৌলিক অধিকারের মধ্যে পড়ে। কাউকে জোর করে ধর্মান্তরিত করা যায় না, ফোর্সফুল করা যায় না, কেউ নিজে থেকে চাইলে করতে পারে, তাতে কোনো সমস্যা নেই। নেক্সট চলে যাই। দ্য ফার্স্ট বিমস্টেক, বিমস্টেকের ফুল ফর্ম কি? বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। মেনলি বিমস্টেকের মধ্যে সেই দেশগুলো আছে যারা বে অফ বেঙ্গলের উপর কিছুটা হলেও নির্ভরশীল। এখানে বিমস্টেকের বিজনেস সামিট হচ্ছে নিউ দিল্লিতে, এটা 6 থেকে আগস্ট, 6 থেকে 8ই আগস্ট, মানে 6, 7, 8, 3 দিন। এই পার্টিকুলার এই তোমার বিমস্টেকের যে বিজনেস সামিটটা, সেটা ভারতবর্ষে দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে। এবার তোমাদের পরীক্ষায় অনেক সময় প্রশ্ন দেয় যে বিমস্টেকের মধ্যে কোন কোন দেশ রয়েছে বা কোন দেশ নেই। বিমস্টেকের মধ্যে যারা রয়েছে তার মধ্যে আমরা দেখব বাংলাদেশ রয়েছে, তার সাথে রয়েছে অবশ্যই আমাদের ভারত রয়েছে, ইন্ডিয়ান রয়েছে, তার সাথে ডেফিনেটলি মায়ানমার রয়েছে, তার সাথে রয়েছে আমাদের শ্রীলঙ্কা, 4টে হলো। তার সাথে আমাদের রয়েছে থাইল্যান্ড, তার সাথে আমাদের রয়েছে ভুটান, এবং তার সাথে আমাদের রয়েছে নেপাল। এই দেশগুলো রয়েছে। তোমাদের অনেক সময় এরকম প্রশ্ন দেয় যে এদের মধ্যে কোন দেশ বিমস্টেকে নেই। যেমন দেখো, এখানে পাকিস্তানকে তুমি পাচ্ছ না, এখানে ইউনাইটেড আরব এমিরেটসকে তুমি পাচ্ছ না, আফগানিস্তানকে কোনো পাচ্ছ না, তারা বে অফ বেঙ্গলের উপর একদমই নির্ভরশীল নয়। তো এরকম দিয়ে দিতে পারে, সেটা স্ট্র্যাটেজিকের প্রশ্ন হিসেবে আসবে। আর বিমস্টেকের বিজনেস সামিট কোথায় হয়েছে যদি জিজ্ঞেস করে, তাহলে সেটা নিউ দিল্লিতে হয়েছে, 6 থেকে 8ই আগস্ট এটা অনুষ্ঠিত হয়েছিল, ঠিক আছে। বিমস্টেকের হেডকোয়ার্টার কোথায় আছে বলো? বিমস্টেকের হেডকোয়ার্টার কোথায় আছে? বিমস্টেকের হেডকোয়ার্টার আছে হলো ঢাকাতে, ঢাকা ঢাকা। বিমস্টেকের হেডকোয়ার্টার ঢাকাতে আছে, ঢাকা বাংলাদেশে, একদম ঢাকাতে ওদের হেডকোয়ার্টার আছে। চলো নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্সে চলে যাও। মনোজ মিত্তাল হ্যাজ টেকেন চার্জ অ্যাজ দ্য চেয়ারম্যান অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর ফর স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া। আমাদের যে ছোট ছোট মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ হয়, এমএসএমই, মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ, তাদের রেগুলেটিং বডি হিসেবে কাজ করে হলো সিডবি, স্মল ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া। সেই সিডবির চেয়ারম্যান করা হয়েছে মনোজ মিত্তালকে। এখান থেকে আজ সাচ পড়ার কোনো জায়গা নেই, তবে এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে, সেটা হলো এই যে স্মল ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া, মানে যেটাকে আমরা বলছি সিডবি, এই সিডবির হেডকোয়ার্টার কোথায় আছে? এইটা তোমাদের আসতে পারে, কেউ জানো? ইয়েস, ভেরি গুড, ভেরি গুড, খুব ভালো উত্তর দিয়েছো। সিডবির হেডকোয়ার্টার আছে লখনৌতে। আর সিডবি তৈরি হয়েছিল কবে যদি জিজ্ঞেস করে? সিডবি ফাউন্ডেড হয়েছিল কবে যদি জিজ্ঞেস করে? লখনৌতে, একদম ঠিক বলেছো।
সিডবি তৈরি হয়েছিল 2 এপ্রিল 1990। ঠিক আছে, চল মনে রাখবে মনোজ মিত্তল বর্তমানে চেয়ারম্যান হয়েছেন। একদম। আর সিডবির কাজ কি? সিডবির কাজ হলো যারা আমাদের এমএসএমই সেক্টর, মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ, যেগুলো ক্ষুদ্র আমরা বলি ক্ষুদ্র শিল্প উন্নয়ন যারা করে, ক্ষুদ্র শিল্প যে সমস্ত রয়েছে, বা ধরো যেগুলোকে আমরা স্টার্ট আপ বলি, সেগুলোকে রেগুলেট করে হলো সিডবি। যেমন আমাদের ব্যাংকগুলোকে রেগুলেট করে আরবিআই, ইন্স্যুরেন্সকে রেগুলেট করে আইআরডিএ। ঠিক আছে, এরকম তো রেগুলেটরি সংস্থা রয়েছে। তো ছোট ছোট যে সমস্ত শিল্পোদ্যোগী, যেগুলোকে স্টার্ট আপ বা এমএসএমই বলি, তাদেরকে রেগুলেট করে সিডবি। চল আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। ফর্মার ইন্ডিয়ান ক্রিকেটার অংশুমান গায়কোয়াড় ডাইজ অ্যাট 71 আফটার এ প্রলংড ব্যাটেল উইথ ব্লাড ক্যান্সার। ব্লাড ক্যান্সারে দীর্ঘদিন ভুগছিলেন ফর্মার ইন্ডিয়ান ক্রিকেটার। ইভেন শুধু ইন্ডিয়ান ক্রিকেটার বলবো না, আমি বলবো ভারতের কোচও হয়েছিলেন দীর্ঘদিন। যখন আমাদের টেন্ডুলকার ক্যাপ্টেন ছিল ভারতের কিছুদিন, তখন অংশুমান গায়কোয়াড় কোচ ছিলেন। সম্ভবত গাঙ্গুলির ক্যাপ্টেনশিপেরও প্রথমটা অংশুমান গায়কোয়াড় কিছুদিন কোচ ছিলেন। তো যাই হোক, তো অংশুমান গায়কোয়াড় রিসেন্টলি তিনি মারা গেছেন, ব্লাড ক্যান্সারে মারা গেছেন। এটাতে আর কিছু পড়ার বা দেখার নেই। নেক্সট চলে যাও। দিল্লির হুমায়ুনের সমাধিস্থলে জাদুঘরের উদ্বোধন করা হয়েছে, হুমায়ুন টোম যেখানে। আর এই জাদুঘরটা আবার আন্ডার ওয়াটার। এখানে কিছু জলভূমি থাকবে, তার নিচে থাকবে আন্ডার ওয়াটার। এবং এই জাদুঘরে হুমায়ুনের শুধু এটা জাদুঘর, মানে এখানে হুমায়ুন এবং তার সাথে মুঘল আর্কিটেকচার তোমরা দেখতে পাবে। তো অবশ্যই এরপরে যখন তোমরা দিল্লিতে যদি কখনো যাওয়ার সুযোগ পাও, তো অবশ্যই একটুখানি ভিজিট করো। ঠিক আছে, মাথায় রাখবে। সানকেন মিউজিয়াম মানে হলো যেটা ভাসছে, ভাসমান মিউজিয়াম। চলো নেক্সট চলে যাও। শ্রী সঞ্জয় শুক্লা আনুষ্ঠানিকভাবে 30 জুলাই 2024 থেকে ভারতের জাতীয় হাউজিং ব্যাংক, মানে যেটাকে আমরা ন্যাশনাল হাউজিং ব্যাংক বলি, তার এমডি এবং ম্যানেজিং ডিরেক্টর হয়েছেন। আচ্ছা, ন্যাশনাল হাউজিং ব্যাংক এনএইচবি কত সালে তৈরি হয়েছে? ন্যাশনাল হাউজিং ব্যাংকের মেন কাজ হলো যে সমস্ত হোম লোন দেওয়া হয়, সেগুলো যে ব্যাংকগুলো দেয়, বা প্রাইভেট ব্যাংক বা সরকারি ব্যাংক, তাদেরকে বলতে পারো এরা কন্ট্রোল করে, তাদেরকে এরা রেগুলেট করে। ন্যাশনাল হাউজিং ব্যাংক, তো ন্যাশনাল হাউজিং ব্যাংকও মানে ওভারঅল রেগুলেশন অফ হাউজিং ফাইন্যান্স কোম্পানি, তাদেরকে রেগুলেট করে। তো এই ন্যাশনাল হাউজিং ব্যাংক কবে তৈরি হয়েছে বা হেডকোয়ার্টার কোথায়? 1977? না, 1977 নয়, এটা না সেটা আইআরডিএ। হেডকোয়ার্টার হলো নিউ দিল্লিতে। সঞ্জয় শুক্লা হলো নতুন ম্যানেজিং ডিরেক্টর। আর এটা তৈরি হয়েছে 1988-তে, 1988। ঠিক আছে, এটা একটা রেগুলেটরি বডি। 450-এর উপরে হাউজিং ফিনান্স কোম্পানি, তার মধ্যে প্রাইভেটও আছে, সরকারিও আছে। এটা এই ন্যাশনাল হাউজিং ব্যাংকের আন্ডারে পড়ছে। চলো নেক্সট আমরা চলে যাই। লেফটেন্যান্ট জেনারেল বিকাশ লাকেরা টুক ওভার অ্যাজ দ্য 22nd ডিরেক্টর জেনারেল অফ আসাম রাইফেল। আসাম রাইফেলের 22তম মহাপরিচালক বা ডিরেক্টর জেনারেল হলেন লেফটেন্যান্ট জেনারেল বিকাশ লাকেরা। এখানে আসার এক্সপ্লেনেশনের কিছু নেই, এগুলো তোমাদেরকে মুখস্থ করতে হবে। এগুলো মেনলি অ্যাপয়েন্টমেন্টের আন্ডারে আসছে। ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্ট তোমাদের পড়তে হবে। তবে হ্যাঁ, সরকারি অ্যাপয়েন্টমেন্ট, বেসরকারি কোম্পানিতে কি একটা অ্যাপয়েন্টমেন্ট আছে পড়ার কোনো প্রয়োজন নেই। শুধু সরকারি, দেখো যা যা পড়াচ্ছি আমরা সব সরকারি। ন্যাশনাল হাউজিং ব্যাংক, সিডবি, আসাম রাইফেল, এগুলো সব সরকারি পদ। ঠিক আছে, তো সরকারি পদগুলো পড়তে হবে, সরকারি অফিস পড়তে হবে। নেক্সট চলে যাও। ফর্মার ডেপুটি চিফ মিনিস্টার অফ ত্রিপুরা জিষ্ণু দেব বর্মন হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য গভর্নর অফ তেলেঙ্গানা। ত্রিপুরার প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেব বর্মন, তিনি তেলেঙ্গানার নতুন রাজ্যপাল নিযুক্ত হয়েছেন। ঠিক আছে, খুব ভালো করে পড়ে রাখবে। ত্রিপুরা সম্বন্ধে পড়বে, তেলেঙ্গানা সম্বন্ধে পড়বে। আজকে আমি আর এগোচ্ছি না, কারণ আজকে আমি অলরেডি দুটো রাজ্য নিয়ে আলোচনা করেছি। একটা হলো অন্ধ্রপ্রদেশ, সেটা নিয়ে আমি ডিসকাস করেছি আজকে। আর একটা আমরা রাজ্য নিয়ে ডিসকাস করলাম কি, হরিয়ানা। এর পরের দিন আবার দুটো রাজ্য নিয়ে ডিসকাস করবো। তো এই কারেন্ট অ্যাফেয়ার্স এর দিনও আমরা বলবো, এই জন্য আমরা বলি জিকে সিএ, মানে জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স একসাথে হবে। আর একটা দিন যদি আমাদের হয়, সেটা আমরা স্ট্যাটিক জিকে পড়বো। স্ট্যাটিক জিকের টপিক শেষ হয়ে গেলে আমরা দুটো দিনই কারেন্ট অ্যাফেয়ার্স করবো। তবে হ্যাঁ, যেটা এই সপ্তাহে ছিল না, এর পরের দিন যেটা থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স একটু কমাবো। যতটুকু প্রয়োজন পড়ে আমরা কিছু সিএ কোশ্চেন্স প্র্যাকটিস করব, সেটাও আমরা করব। আমাদের এই ক্লাসের কিন্তু খুব ইম্পর্টেন্স রয়েছে। তোমাদের মোটামুটি আমার কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস কেমন লাগছে? ঠিকঠাক লাগছে মনে হচ্ছে? কিছুটা আমি এক্সট্রা বলছি কিছু, বা মোটামুটি কিছুটা স্যাটিসফ্যাকশন আসছে? ঠিক আছে, তাও তো আমি কিছু ক্লাস নিতে পারিনি ঠিক মতো করে আমার।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না সেটা তো বলবোই, এবং আমি তাও তাও আমার প্রচন্ড চাপ চলছিল, তোমরা জানো পিএইচডি, তো আমি কিছু তেমন ভাবে দিতে পারিনি। তো আশা করি এই সপ্তাহ থেকে আবার সব ঠিক মতো করে ক্লাস নিতে পারবো, তোমাদেরকে একটু স্যাটিসফ্যাকশন যাতে দিতে পারি। মাঝখানে দু চারটে ক্লাস বন্ধ হয়ে গেল। কালকে ইদ্রিসকে ফোন করেছিলাম, ইদ্রিস 5:45 অবধি আমি দেখেছি যে যাতে ক্লাসটা নেওয়া যায়। 5:45 সময় ইদ্রিসকে ফোন করে বললাম ভাই ফিরতে পারছি না। আর এখন প্রবলেমটা কি জানো, এখন প্রবলেমটা এখন কলকাতায় প্রচুর মিটিং মিছিল হচ্ছে, মানে তুমি কখন বেরোবে আর কখন ঢুকবে কিছু ঠিক নেই। আজকে যেমন আমি বেরোবো, কিন্তু সেটা সেকেন্ড হাফে বেরোবো, ওই জন্য তোমাদের ক্লাসটা নিয়ে নিলাম। আজকে অবশ্য আমি পার্সোনালি আমার যিনি গাইড আছেন তার বাড়ি যাবো, কারণ আজকে তো ইউনিভার্সিটি সব বন্ধ, 15 আগস্ট। চলো নেক্সট চলে যাও। আর একটা আছে, হরিবাউ কৃষ্ণাও বাগড়ে 79 হ্যাজ বিন সোন ইন অ্যাজ দ্য 45th গভর্নর অফ রাজস্থান। রাজস্থানের 45তম গভর্নর হচ্ছেন হরিবাউ কৃষ্ণাও বাগড়ে। নামটা একটু কঠিন, আর কিছু করার নেই, এখন এরকম নাম পড়তে হবে। রাজস্থান সম্বন্ধেও কিছু বলো না তোমরা একটুখানি। রাজস্থান বলো দেখি, রাজস্থানের কিছু ন্যাশনাল পার্ক বলো, কারণ রাজস্থানের ন্যাশনাল পার্ক ভর্তি ভর্তি ন্যাশনাল পার্ক আছে। সেলিম আলি, সেলিম আলি তো মেনলি কাশ্মীরে পাবি। রাজস্থানে ভালোভাবে পাবি যেগুলো সেগুলো বল। সারিস্কা পাবি, রণথম্বর পাবি, কেওলা দেও পাবি। কেওলা, মাউন্ট আবুতে ন্যাশনাল পার্ক নেই, ডেজার্ট ন্যাশনাল পার্ক একটা আছে। ডেজার্ট ন্যাশনাল পার্ক একটা আছে। দাঁড়া, দাঁড়া একটা ন্যাশনাল পার্ক আছে, দাঁড়া, দাঁড়া ন্যাশনাল পার্ক আছে। এগুলো সব ইম্পর্টেন্ট। ঠিক আছে, ন্যাশনাল পার্ক মেনলি এগুলো ইম্পর্টেন্ট। যেমন কেওলা দেওর কাছে একটা আছে ভরতপুর, ভরতপুর বার্ড স্যাংচুয়ারি। এটা খুব পরীক্ষায় দেয়, ভরতপুর বার্ড স্যাংচুয়ারি। হ্যাঁ একদম, ভরতপুর অ্যাকচুয়ালি একটা জেলা। হুম, ভরতপুর একটা জেলা, তো ওর ভেতরেই ওই কেওলাদেও ন্যাশনাল পার্ক আছে। পাখিরালয়টার নাম ভরতপুর। ঠিক আছে, আর ওটাকে ঘানা পাখিরালয় বলে। ঠিক আছে। দিলওয়াড়া মন্দির হলো একটা জেন টেম্পল। ঠিক আছে, জেন টেম্পল। আর রাজস্থানের নাচগুলো তোরা জানিস, আমার বলার কোনো দরকার নেই। সবচেয়ে প্রথমে তোরা যেটা বলবি সেটা ঘুমার, তোরা এটা জানিস। কালবেলিয়া, এটা তোরা জানিস, কারণ কালবেলিয়া ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ পেয়েছে। তারপর কাঠপুতলি, কাঠপুতলি এটাও তোরা জানিস, তাই তো। ছাং, এটাও জানিস। ঠিক আছে, আর আর কয়েকটা মিনা আছে, মিনা আছে। ঠিক আছে, তো এরকম অনেক অনেক ডান্স আমরা করতে পারি। ভোপা আছে, চাকনি আছে। ঠিক আছে, যত পড়ে রাখা যায় আর কি। তার মধ্যে ঘুমার কালবেলিয়াটা খুবই ইম্পর্টেন্ট, কাঠপুতলি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে এই যে একটু প্র্যাকটিস, একটু প্র্যাকটিস। দেখ এ দেখ, চর্চা করছি আমরা, আমরা কি করছি বেসিক্যালি, আমি কি তোদেরকে জিজ্ঞেস করছি তোরা যে বলতে পারছিস না বা বলতে পারছিস তার জন্য বকা দিচ্ছি না। আমরা কি করছি, আমরা চর্চা করছি। তাই কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে পড়তেও স্ট্যাটিক চর্চা করা যায়। স্ট্যাটিকের জন্য একটা আলাদা ক্লাস নিয়ে একদম বসতে হবে এমন কোনো মানে নেই। আমাদের চর্চাটা করতে হবে। যত আমরা চর্চা করব তত আমাদের বেশি মনে থাকবে, এবং এই চর্চা করিয়ে তোদেরকে একসময় দেখবি মনে করিয়ে দেবো। যখন নভেম্বর মাসে ক্লার্কশিপ দিতে যাবি, হয়তো মিসলিনিয়াসে তাকে প্রচুর রেডি করাতে পারবো না, অত সুযোগ পাবো না, বাট যখন নভেম্বর মাসে ক্লার্কশিপ দিতে যাবি তখন তোদেরকে চর্চা করিয়ে রেডি করে দেবো। এটাই হলো আমার পড়ার টেকনিক। ঠিক আছে, আমি যেটা করাই চর্চা করাই। কারণ কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য আমাকে আলাদা আসার দরকার দরকার নেই। কারেন্ট অ্যাফেয়ার্স তো স্টেশনে গেলেই একটা বই পাওয়া যায়। কারেন্ট অ্যাফেয়ার্স তো স্টেশনে যাবি, অ্যাচিভার্স কি নিয়ে চলে আসবি। তাহলে আমি এখানে কি করতে এসেছি, আমি তোদের এখানে চর্চা করাতে এসেছি। কারেন্ট অ্যাফেয়ার্সটা এক্সপ্লেনেশন এবং তার সাথে চর্চা করা। কারেন্ট অ্যাফেয়ার্স বাজার থেকে কিনে নেওয়া যায়। হ্যাঁ, আমার পলিটি ক্লাস যেমন লোকে করে, আমাকে যেমন অনেকে বলছে স্যার আপনার পলিটি ক্লাস হলে আপনার একদম আসবো, কারেন্ট অ্যাফেয়ার্সটা নাও আসতে পারি কেন। হ্যাঁ, সে তো পলিটি আমার সাবজেক্ট, পলিটিতে তো আমি এক্সট্রা কথা বলবো, কারেন্ট অ্যাফেয়ার্স তো কারোরই সাবজেক্ট নয়। কারণ কারেন্ট অ্যাফেয়ার্সে তো আর কেউ মাস্টার ডিগ্রি করে না। কারেন্ট অ্যাফেয়ার্স, সেটা হতে পারে, সেটা হয়তো হতে পারে, সেটা হতে পারে। সে যাই হোক, যাই হোক চলো, আর দেখি আর একটা দুটো বোধহয় আছে। আচ্ছা না, এটাই লাস্ট ছিল।
ঠিক আছে, তাহলে তোমাদের সাথে কখন দেখা হচ্ছে? আজকে হলো হলো তোর বৃহস্পতিবার, কালকে 7:30 দেখা হচ্ছে। কালকে 7:30 আমরা কি পড়বো? কালকে 7:30 আমরা পলিটি পড়বো। আচ্ছা, টাইমিংটা একটুখানি ইদ্রিস ওদেরকে তাহলে বলে দাও নাকি? টাইমিংটা একটু বলে দাও। টাইমিংটা মোটামুটি যেটা ঠিক হয়েছে, আমাদের ওয়েডনেসডে একটা পলিটি ক্লাস থাকছে, তাই তো? ওয়েডনেসডে এই দুটো হলো পলিটি, আর কারেন্ট অ্যাফেয়ার্স একটা দিচ্ছি মানডে রাত্রি 9টা। এই মানডেতে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস করেছি। আর তার সাথে বুধবার দিন একটা থাকছে, হলো বুধবার দিন সন্ধ্যে 6টায়, তাই তো? তুমি একবার এটা গ্রুপ, হ্যাঁ এই যে পলিটি, ঠিক আছে, এটাই রাখো। আর তারপর যদি একটা দুটো ক্লাস মিস হয়, সে আমি ওই কোনো 15ই আগস্ট, কোনো জন্মাষ্টমী যাবে যে সুযোগ পাবো করে দেবো। যেমন কালকে আমরা সন্ধ্যে 6টায় কারেন্ট অ্যাফেয়ার্স করতে পারিনি, তো আমার কাছে একটা সুযোগ চলে এলো, আজকে 15ই আগস্ট ছিল, আমি আজকে করে দিলাম। চেষ্টা করবো যাতে তোমাদেরকে 4টে করে ক্লাস আমি দিতে পারি। যদি 4টে একান্ত না হয়েছে, একটা সপ্তাহ একটা দুটো সপ্তাহ হয়তো হবে না আমার, যেমন লাস্ট দুটো সপ্তাহে তো 4টে করে ক্লাস আমি করাতে পারিনি। আর আশা করছি পরের সপ্তাহ থেকে পারবো, চেষ্টা করছি করার। ঠিক আছে, আমি অ্যাটলিস্ট 3 ঘন্টা ঘুমোলেই আমার হবে। কিছু করার নেই, এখন তোমাদের স্যারের পিএইচডি খুব কাজের চাপ। তার সাথে তো আবার দেখছো এখন আবার আন্দোলন বান্দোলন শুরু হয়েছে। তো এটা তো আমরা জানতাম না, আনফর্চুনেট সিচুয়েশন। সেখানে যাদবপুর তো এমনিতেই আন্দোলন করার জন্য এগিয়ে আছে, সেসবের জন্য আরো কাজ পিছিয়ে যাচ্ছে। এদিকে আবার আমাকে দিল্লিতে যেতে হবে, দিল্লিতে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়, সেখানে আমার থিসিস পেপার জমা দিতে হবে। আর জেএনইউ আবার খুব স্ট্রিক্ট ইউনিভার্সিটি, একটু এদিক ওদিক হয়ে গেলে হবে না। আমাদের এখানে কলকাতার মতো নয় যে একটু গায়ে পিঠে মাথায় প্রফেসরকে হাত বুলে দিলাম, একটু টাকে হাত বুলে দিলাম, কাজ হয়ে গেল। জেএনইউ খুব স্ট্রিক্ট, আমার থিসিস ক্যান্সেল করে দিলে সব পরিশ্রম গেল, আবার নতুন করে তৈরি করা অনেক ঝামেলা গো। যাকে তোমাদের মধ্যে তোমরা কেউ একাডেমিকে যেও না, তোমরা সবাই এই এই লাইনেই থাকো, কম্পিটিটিভে বাবা চাকরি নিয়ে নাও একটা সবাই, ভালোভাবে থাকো। ঠিক আছে, তাহলে তোমাদের সাথে আপাতত যেটা মোটামুটি দেখতে পাচ্ছি আমি, সন্ধ্যে 7:30 কালকে দেখা হচ্ছে, ফ্রাইডে। কালকে আমরা পলিটি করছি। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। থ্যাংক ইউ। বলো বলো বলো। বুধবার দিন 6টা থেকে অলরেডি দেখ একটা ক্লাস আছে। আচ্ছা, তুই বলছিস বুধবার দিন 6টা থেকে পলিটি করে? ও আচ্ছা। হ্যাঁ, সেটা হতে পারে, সেটা হতে পারে, সেটা হতে পারে, সেটা হতে পারে। তুমি তাহলে ইদ্রিস, তাহলে তুই আমাকে ওই আগের মেসেজগুলো ডিলিট করে একটা ফাইনালটা আমাকে পাঠিয়ে দিবি, তাহলে আমি আবার ভুলে যাব। কারণ আমি এখন, আমার এখন আর মাথায় কিছু থাকছে না, এত কাজের চাপে আমি সব ভুলে ভুলে যাচ্ছি। তুই একটু আমাকে ওটা ডিলিট করে দিয়ে আরেকবার পাঠিয়ে দিবি, আমি সেটা করবো, অসুবিধা নেই। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ সবাইকে, টাটা।